প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস দেখবার জন্য তোমাদের স্বাগতম। ক্লাসটি হচ্ছে কমার্স একাডেমি জয়পুরহাট থেকে, প্রফেসর পাড়া বৈরাগী মোড় জয়পুরহাট। আজকে ক্লাসে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, 1 নম্বর অধ্যায় থেকে। এটি হচ্ছে আমার লেকচার শিট 1। তো এই লেকচার শিটে আমরা গতদিন দেখেছি, এগুলো আলোচনা করেছি। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, হিসাব সংগঠন, প্রফেশনাল ডিগ্রি অ্যান্ড অর্গানাইজেশন, এগুলো আলোচনা করেছি। হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য, এগুলো আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে যেটা দেখব এটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বলছে যে আজকের ক্লাসটা যদি আমরা ঠিকমতো ভাবে দেখি তাহলে আমরা হিসাব বিজ্ঞানের প্রভাবিত অঙ্কগুলি করতে আমরা মানে খুব একটা বেশি বেগ পাইতে হবে না, সহজে আমরা বুঝবো। তো আলোচনার বিষয় হচ্ছে হিসাব সমীকরণ। তো এই হিসাব সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। হিসাব সমীকরণ হচ্ছে যে সমীকরণের মাধ্যমে লেনদেনের দুতরফা দাখিলা বা দ্বৈত সত্তার উপর ভিত্তি করে হিসাব সমূহের মধ্যে যে গাণিতিক সম্পর্ক স্থাপন করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে আমরা বুঝলাম। অ্যাকাউন্টিং ইকুয়েশন মূলত আমাদের যে প্রারম্ভিক রূপ সেটা হচ্ছে a = e, আর তারপরে এর যে বর্ধিত রূপ হচ্ছে এটি a = l + oe। তো আমরা হিসাব সমীকরণকে যদি আমরা এভাবে লিখি যে হিসাব সমীকরণ হচ্ছে এতে কি বোঝায়? এতে বোঝায় সম্পদ। এর আগে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত তোমরা দেখেছ। আর এই পাশে এই লেকচার শিটের এই পাশে কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এতে কি? এতে হচ্ছে অ্যাসেটস, এলতে হচ্ছে লাইবিলিটি, ওইতে হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তো অ্যাসেটস সম্পদসমূহ, লাইবিলিটি দায়সমূহ, ওইতে হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অর্থ অতিরিক্ত মূলধন, রেভিনিউ আয়সমূহ, এক্সপেন্স খরচসমূহ, ড্রয়িংস উত্তোলনসমূহ, এগুলো বাংলা। তো আমরা প্রথমে যে হিসাব সমীকরণ যেটা দেখেছি আমরা, এটি a = e, এটা যদি আমরা লিখি এরকম ভাবে, এটা ব্ল্যাক কালার নেই। তো সম্পদ সমান এখানে লিখব সত্ত্বসমূহ। সত্ত্বসমূহ মানে একটা প্রতিষ্ঠানে যতগুলো সম্পদ যতগুলো থাকবে ততটুকু ঠিক সত্ত্বসমূহ বা সত্ত্ব থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এই সত্যকে যদি আমরা ভাঙি, দুই ধরনের সত্য পাওয়া যায়। ধরো এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, তোমার ভালো মতো বুঝবে। এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান যদি হয়ে থাকে তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি টাকা নিয়ে আসে 1 লক্ষ টাকা, যেটা মালিক নিয়ে আসলো, এই 1 লক্ষ টাকা হচ্ছে মালিকের সত্ত্ব। আর কোনো কারণে 1 লক্ষ টাকা মালিকের সত্ত্ব, আর কোনো কারণে যদি বাইরের পক্ষ, পাওনাদার বা ব্যাংকের কাছ থেকে বা বাইরের কোন তৃতীয় পক্ষের কাছ থেকে যখন আমরা টাকা নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের বহিঃসত্ত্ব। ধরো 50,000 টাকা নিয়ে আসলাম, কোনো কারণে 1 লক্ষ টাকাতে ব্যবসা হচ্ছে না, আমাদের ঋণ করতে হচ্ছে। তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা যে ধার দেনা করে নিয়ে আসতেছি সেটা হচ্ছে বহিঃসত্ত্ব। তাহলে মালিকের সত্ত্বকে বলে মূলধন, মালিকের সত্ত্বকে বলে কি? মূলধন বা মালিকানা সত্ত্ব বলে। আর বাইরের যে সত্ত্ব সেটাকে বলে বহিদায়। তাহলে সত্ত্বকে ভাঙলে দুই ভাবে পাওয়া যায়। কি? সম্পদ সমান সমান, তোমরা একটু খেয়াল করবে, খুব ভালো মতো বুঝবে। সম্পদ সমান সমান সত্ত্বকে ভাঙলে আমরা দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে বহিদায়। বহিদায়কে শুধু আমরা দায় বলেই আমরা জানি। একটা হচ্ছে দায় আর যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ, মূল সমীকরণ। এটাকে যদি আমরা দেখি তাহলে এরকম ভাবে আমরা দেখতে পাই। সম্পদ হচ্ছে কি? এ, দায় ইংরেজি হচ্ছে লাইবিলিটি এল, আর মালিকানা সত্ত্ব ইংরেজি হচ্ছে ওনার্স ইকুইটি ওই, সংক্ষেপে লিখি ওই। এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। ঠিক আছে, এখানে যেটা আলোচনা করা আছে যে a = l + ওই, এটি। আচ্ছা, এখন
এই ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা পরিচালনা করে থাকি, ব্যবসা প্রতিষ্ঠান যদি পরিচালনা হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর আমরা লাভ লস এগুলো আমরা দেখতে পাবো, তাই না? আর খরচ হবে, খরচ করতে হবে, আরো অতিরিক্ত মূলধন মালিক নিয়ে আসতে পারে। 1 লক্ষ টাকা মালিক নিয়ে আসছে, আরো দেখা যাচ্ছে যে 6 মাস পর তার হাতে টাকা এসেছে, ব্যবসায় টাকাগুলো বিনিয়োগ করতে পারে, যেটাকে অতিরিক্ত বিনিয়োগ বলি। আবার মালিক প্রয়োজনীয় কোনো কিছু ব্যবসা থেকে তুলে উঠাই নিয়ে যাবে, তাকে আমরা উত্তোলন বলি, তাই না? তাহলে এই জিনিসগুলো, এই যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো ঘটবে। তাহলে আমরা খেয়াল করে এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি মুনাফা হয়ে থাকে, মুনাফা হয়ে থাকলে কে পাবে? এই যে তৃতীয় পক্ষ, এ হচ্ছে কি তৃতীয় পক্ষ বা পাওনাদার, পাওনাদার বা প্রদেয় হিসাব। আর এটা হচ্ছে মালিক, মূলধন এটা হচ্ছে কি মালিক। তাহলে স্বাভাবিকভাবেই তোমরা একটু ব্রেনে একটু খাটাও যে এই ব্যবসা প্রতিষ্ঠানে, এই দোকানে যদি আমাদের লাভ হয়ে থাকে, এই লাভটা কে পাবে? বাইরের লোকজনকে, তৃতীয় পক্ষকে, পাওনাদারকে দিব, না মালিক পাবে? অবভিয়াসলি মালিক পাবে, তাই না? তাহলে আমরা এখানে এটা সমান সমান লিখতে পারি এরকম ভাবে, সম্পদ সমান সমান দায় যোগ, এটা আমরা ব্র্যাকেট দিলাম, আলাদা করলাম, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব যোগ কি লাভ বা মুনাফা, তাই না? আমরা লাভ ধরি, লাভ বা মুনাফা। ওকে, তাহলে এখানে যে লাভ হবে বা যে মুনাফা হবে, সেই মুনাফাটা মালিকানা সত্ত্ব পাবে। তেমনি যদি কোনো খরচ হয়, তেমনি যদি কোনো খরচ হয়, তাহলে খরচটা কে পাবে? খরচটা মালিকানা সত্ত্ব থেকেই কমে যাবে, তাই না? আমরা তৃতীয় পক্ষের কাছ থেকে 1,50,000 টাকা নিয়ে আসছি, যদি কোনো 10,000 টাকা খরচ হয়, আমরা তাকে বলবো যে ভাই 10,000 টাকা খরচ হয়েছে, আপনি আর 40,000 টাকা নিন। সে এই কথা মানবে? মানবে না। তাকে 50,000 টাকা নিয়ে আসি, 50,000 টাকাই দিতে হবে। তাহলে খরচটা কি হবে? মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে, তার মানে এই মালিকানা সত্ত্বতে হিট করবে। তাহলে এখানে খেয়াল করো, সম্পদ সমান সমান, সম্পদ সমান সমান দায় যোগ, এখানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, একটু লেখার সমস্যা হচ্ছে, সত্ত্ব যোগ লাভ মাইনাস এখানে কি খরচ, খরচ মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে, তাই না? এই অবস্থায়। আচ্ছা, এখন ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যদি, আরো যে কথা বললাম যে মালিক বছরের প্রথমে বা মাসের প্রথমে যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তেমনি মালিকের 6 মাস পর, 3 মাস পর হাতে যদি টাকা আসে, সে টাকা যদি ব্যবসা বিনিয়োগ করে, সেটা নাম হচ্ছে অতিরিক্ত বিনিয়োগ। সেটাকে বলে অতিরিক্ত বিনিয়োগ, বা অতিরিক্ত মূলধন। সেটাকে বলে অতিরিক্ত মূলধন বা অতিরিক্ত বিনিয়োগ। যাই হোক, আমরা এখানে আমরা এটা লিখতে পারি যে অতিরিক্ত বিনিয়োগ যদি করে, মালিক 1 লক্ষ টাকা নিয়ে এসে, আবার মালিক কি করছে, আবার 10,000 টাকা নিয়ে আসছে, তাহলে এই যে অতিরিক্ত মালিকের মালিকানা সত্ত্ব কত হবে? 1 লক্ষ ছিল, আবার 10,000 নিয়ে আসে, তাহলে কত হবে? 1,10,000। তার মানে কি মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো সম্পদ সমান সমান দায় যোগ, একটু জুম করি, দায়। তাহলে এখানে আমরা লিখবো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব যোগ, আগে অবস্থা ছিল লাভ মাইনাস খরচ, খরচ, তারপরে কি হবে? যোগ অতিরিক্ত মূলধন বা অতিরিক্ত বিনিয়োগ, যেটা বলি না কেন, অতিরিক্ত মূলধন লিখি আমরা, অতিরিক্ত মূলধন। এই অবস্থায় হলো। আচ্ছা, তারপরে মালিক যে ব্যবসা করতেছে, এই ব্যবসার যে টাকাটা, এই ব্যবসার টাকাটা মালিক যে কোনো সময়ে কিছু টাকা তার প্রয়োজনে উত্তোলন করতে পারে। মালিক তার পারিবারিক কোনো কাজে, তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করতে পারে। আগে আমাদের মাথায় স্থির রাখতে হবে যে আমাদের মালিক এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ব্যবসা, এই ব্যবসা এবং মালিক, ব্যবসা এবং মালিক সম্পূর্ণ আলাদা। মালিক এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা, এটা আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তাহলে যদি মালিক কোনো কিছু নিয়ে আসে, মূলধন হয়, মালিক কোনো কিছু নিয়ে গেলে, মালিক 2,000 টাকা উঠায় নিয়ে গেছে, একে বলে কি? উত্তোলন। এই যে 2,000 টাকা মালিক উঠায় নিয়ে যাচ্ছে, এটাকে বলে কি? উত্তোলন। এই ভাষাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। মালিক কোনো কিছু নিয়ে আসলে হয় কি? মূলধন। মালিক কোনো কিছু উঠায় নিয়ে গেলে সেটা হচ্ছে উত্তোলন। তাহলে উত্তোলন মালিকানা সত্ত্ব কমে যাবে, তাই না? আরেকবার
রিপিট করি, মালিক কোনো কিছু নিয়ে আসলো, মূলধন 1 লক্ষ টাকা মালিক নিয়ে আসছে, 1 লক্ষ টাকা মালিকানা সত্ত্ব, আবার পরে নিয়ে আসছে 10,000 টাকা। মোট মূলধন হচ্ছে কত? মানে মোট মূলধন হচ্ছে 1,10,000 টাকা। সেখান থেকে যদি 2,000 টাকা মালিক উঠায় নিয়ে যায়, তাহলে মূলধন কমে যাবে না? মূলধন কমে যাবে। তাহলে কমে গেলে তার মানে কি মালিকানা সত্ত্ব আমাদের কমে যাচ্ছে। তো মালিকানা সত্ত্ব যদি কমে যায়, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, সম্পদ একটু ডিস্টার্ব হচ্ছে, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব যোগ লাভ মাইনাস খরচ যোগ অতিমূলধন, মানে অতিরিক্ত মূলধন, তারপরে মাইনাস উত্তোলন। মালিক যে উত্তোলন করে নিয়ে যাচ্ছে সেটা মাইনাস হবে। তাহলে খেয়াল করো, এখানে একটু হাইলাইটস করে তোমাদের জানিয়ে দিই, মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের এর সাথে কিন্তু আমাদের সব যোগ বিয়োগ হয়েছে, তাই না? এর সাথে আমাদের কোনগুলো যোগ বিয়োগ হয়েছে আমরা যদি একটু খেয়াল করি, এই যে যোগ বিয়োগ হয়েছে এগুলো, এই কোটে আমাদের যোগ বিয়োগ হয়েছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি? প্রভাব বিস্তারকারী উপাদান বলতে বুঝি যেগুলো দ্বারা মালিকানা সত্ত্ব কমবে বা বাড়বে, সেগুলোকে আমরা প্রভাব বিস্তারকারী উপাদান বলি। তাহলে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে এ কয়টি? 1, 2, 3, 4, 4টি হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদান। তাহলে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি? 4টি। এখন এ থেকে আবার আরো আমরা বলতে পারি মালিকানা সত্ত্বকে প্রভাব বিস্তারকারী উপাদান 4টির মধ্যে 2টি হচ্ছে বৃদ্ধিকারী উপাদান। 2টি হচ্ছে কি? বৃদ্ধিকারী উপাদান। একটা হচ্ছে লাভ, এই যে লাভ, আর একটা হচ্ছে কি? এই যে অতিরিক্ত মূলধন। লাভ এবং অতিরিক্ত মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, বৃদ্ধিকারী উপাদান। আর 2টি হচ্ছে হ্রাসকারী উপাদান। একটা হচ্ছে এই যে খরচ, আর একটা হচ্ছে এই যে উত্তোলন, মানে মাইনাস ফিগার যেগুলা, মাইনাস আছে যেগুলা, সেগুলা হচ্ছে আমাদের কাছে হ্রাসকারী উপাদান। তাহলে আমরা যদি এভাবে বলতে পারি মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি? 4টি। তার মধ্যে 2টি হচ্ছে বৃদ্ধিকারী উপাদান, একটি হচ্ছে কি? একটি হচ্ছে আমাদের এই লাভ এবং অতিরিক্ত মূলধন, এই দুটি হচ্ছে আমাদের কাছে বৃদ্ধিকারী উপাদান। আর 2টি হচ্ছে খরচ এবং হচ্ছে উত্তোলন হচ্ছে হ্রাসকারী উপাদান। ক্লিয়ার? এখন আমরা যদি ব্র্যাকেট উঠায় দিই, এই যে ব্র্যাকেটটা যদি উঠায় দিই স্বাভাবিকভাবে, তাহলে আমরা কি করতে হয়? আমরা এর আগে দেখেছি যে ব্র্যাকেট যদি উঠায় দেয় চিহ্নটা গুণ হয়ে যায়, তাই না? তাহলে সম্পদ সমান সমান দায় যোগ আছে, তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে, সবগুলো যে চিহ্ন আছে ওই চিহ্ন হবে। মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম হতো। তাহলে যেহেতু প্লাস চিহ্ন আছে সেহেতু আমরা যে চিহ্ন আছে সেগুলো লিখে দেবো। তাহলে কি লিখতেছি? মালিকানা সত্ত্ব। এই এই আজকের ক্লাসটা কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং অনেক কিছু জানা আছে, এখানে অনেক কিছু জানা আছে। মালিকানা সত্ত্ব যোগ মুনাফা বা লাভ মাইনাস খরচ যোগ অতিরিক্ত মূলধন মাইনাস উত্তোলন। ওকে। তাহলে এখন একটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে যে এই যে মালিকানা সত্ত্ব এবং অতিরিক্ত মূলধন, এই দুটো কিন্তু মালিকই নিয়ে আসছে, তাই না? আমরা উপরের যে উদাহরণ এখানে দেখলাম, এই যে 1 লক্ষ টাকা মালিক নিয়ে আসে মূলধন এবং 10,000 টাকা নিয়ে আসে পরে, বছরের মাঝামাঝিতে বা মাস শেষে বা বছর শেষে এরকম নিয়ে আসছে। তাহলে এই দুটো হচ্ছে মালিক সম্পর্কিত। এই দুটাকে আমরা একত্রিত করে আমরা মূলধন লিখবো। এই দুটাকে একত্রিত করে কি লিখবো? মূলধন লিখবো। মানে এই দুটো মালিক সম্পর্কিত। মালিক নিয়ে আসছে মাসের প্রথমে একবার, আর বছরের শেষে বা বছরের মাঝামাঝিতে একবার নিয়ে আসে, যেটাকে আমরা অতিরিক্ত মূলধন বলি। তাহলে এই দুটাকে আমরা মূলধন হিসেবে লিখবো। তাহলে মূলধন হিসেবে যদি লিখি, তাহলে আমরা এখানে কি পাবো? দেখো, সম্পদ, সম্পদ ঠিকই থাকবে, স্থির থাকবে, দায়ও স্থির থাকবে, আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এই দুটাকে নিয়ে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে মূলধন। মালিকানা সত্ত্ব এবং উত্তোলনকে নিয়ে আমরা লিখবো কি? মূলধন। ওকে। তারপর কি কি থাকলো? লাভ থাকলো, তারপরে থাকলো খরচ থাকলো, তারপরে উত্তোলন।
এখন আমরা এসএসসি তে জেনারেল ম্যাথ করে আসছি। জেনারেল ম্যাথে দেখা যাচ্ছে যে আমাদের এই যে সমান সমানে অর্থাৎ সমীকরণ অধ্যায় করে আসছে। সমীকরণ অধ্যায়ের যখন কোনো রাশি পার্শ্ব পরিবর্তন করি, আমরা পার্শ্ব পরিবর্তন করলে কি হয়, চিহ্নের চেঞ্জ হয়। যেমন এই পাশে মাইনাস খরচ আছে, তাহলে ওই পাশে গিয়ে কি হবে, প্লাস খরচ। এই পাশে মাইনাস উত্তোলন, ওই পাশে গিয়ে প্লাস উত্তোলন। এই পাশে প্লাস মূলধন আছে, ওই পাশে গিয়ে মাইনাস মূলধন, এরকম হবে, তাই না? তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে শুধুমাত্র প্লাস ফিগারগুলো এবং প্লাস ফিগারগুলো আলাদা করব আমরা। এই পাশে যেটা মাইনাস আছে, মাইনাসগুলো ওই দিকে নিয়ে যাব। তাহলে এই দিকে নিয়ে আসলে কি হবে, আমাদের প্লাস হবে, তাই না? তাহলে লিখবো কি, সম্পদ। মাইনাস খরচ আছে, তাহলে এখানে কি লিখবো, প্লাস খরচ। তারপরে কি আছে, মাইনাস উত্তোলন আছে, প্লাস উত্তোলন, সমান সমান। এ পাশে কি কি থাকলো, এ পাশে থাকলো তাহলে দায় থাকলো, যোগ মূলধন থাকলো, যোগ লাভ থাকলো, লাভ বা মুনাফা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সমীকরণের অবস্থা। তা এখন স্বাভাবিকভাবে আমরা কিন্তু হিসেব বিজ্ঞানে অনেক কিছু জেনে ফেলেছি, এর মাঝে অনেক কিছু জেনে ফেলেছি। এই সমীকরণে আমাদের এই পার্শ্ব সমান সমান এই পার্শ্ব, দুইটা পার্শ্ব আছে, তাই না? একটা হচ্ছে এই পার্শ্ব আর একটা হচ্ছে এই পার্শ্ব, অর্থাৎ এই পার্শ্বকে বলে কি, বাম পক্ষ, তাই না? বাম পক্ষ। আর এই পার্শ্বকে কি বলে, ডান পক্ষ। ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ। হিসাব বিজ্ঞানে হিসাব সমূহকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, আমরা এই জিনিসটা আগে দেখব। আমরা সমীকরণে এই পাশে দুটো পার্শ্ব দেখলাম, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। আচ্ছা, তো এখানে সম্পদ, খরচ, উত্তোলন, দায়, মূলধন, লাভ, আমাদের এই দুটি একটু একটু খেয়াল করো। উত্তোলন উত্তোলন এবং হচ্ছে মূলধন, এই দুটো হচ্ছে মালিকানা সম্পর্কিত। এই দুটো মিলে আমরা একই ধরবো, উত্তোলন, মূলধন এবং অতিরিক্ত মূলধন। এটা মালিক সম্পর্কিত, মালিক কোনো কিছু নিয়ে আসলে মূলধন হয়ে যায়, মালিক কোনো কিছু নিয়ে গেলে সেটাকে উত্তোলন বলে। তো এগুলো হচ্ছে মালিকানার সম্পর্কিত। তো আমরা এই দুটো মিলে আমরা একত্রিত করবো। এখানে যেমন এই যে অতিরিক্ত মূলধন এবং মালিকানা সত্ত্ব মিলে যেমন আমরা শুধু মূলধন লিখেছি, তেমনি এই মূলধন উত্তোলন মিলে আমরা একটি ধরবো, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, 1, 2, এই দুইটা মিলে আমরা ধরবো একটি। এটা হচ্ছে 3, মূলধনকে ধরবো আমরা 4 বা মালিকানা সূত্রকে ধরবো 4, আর এটাকে ধরবো 5। তাহলে এখন এগুলো হচ্ছে একটি হিসাব। তাহলে হিসাব কত ধরনের আমরা দেখতে পাই, সম্পদ, খরচ, দায়, এই দুটো মিলে হচ্ছে কি মালিকানা সত্ত্ব, আর এটা হচ্ছে কি আমাদের লাভ। এগুলো হচ্ছে আমাদের কি হিসাব সমূহ। তোমাকে যদি কেউ বলে হিসাব সমূহ কত প্রকার, তুমি বলবে 5 ধরনের: সম্পদ, খরচ, দায়, মূলধন এবং কি লাভ। এই 5 ধরনের লাভ বা আয়, এটাকে আমরা আয় বলি। হ্যাঁ, আয় বলি। আয়টা লিখি, আয়টা লেখা ভালো হবে, আয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হিসাব। কত ধরনের হিসাব, হচ্ছে 5 ধরনের। তো এই 5 ধরনের হিসাবের মধ্যে আয়, তাহলে এই 5 ধরনের হিসাব, 5 ধরনের তোমরা অটোমেটিক বুঝে গেলে যে হিসাব কত ধরনের। হিসাব হচ্ছে 5 ধরনের। আচ্ছা, এখন এই সমান সমানের এই পাশে হচ্ছে বাম পক্ষ, এই পাশে হচ্ছে কি ডান পক্ষ। আমরা এখন এভাবে বলতে পারি যে হিসাব সমূহে এই যে সম্পদ, খরচের হিসাব না, হিসাব সমূহের বাম পক্ষকে ডেবিট বলে। এই বাম পক্ষ হলো কি ডেবিট। হিসাব সমূহের এই যে বাম পক্ষকে কি বলে, ডেবিট। এদিকে হলো কি, এটা ডেবিট। এদিকে এটা হচ্ছে কি ডান পক্ষকে ক্রেডিট। তাহলে এভাবে আমরা ডেবিট ক্রেডিটের সংজ্ঞায়িত করতে পারি যে হিসাব সমূহের বাম পক্ষকে ডেবিট বলে, আর হিসাব সমূহের ডান পক্ষকে ক্রেডিট বলে। তাহলে হিসাব সমূহের বাম পক্ষকে ডেবিট বলে, আর হিসাব সমূহের ডান পক্ষকে ক্রেডিট বলে। এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিটের সংজ্ঞা মূলত। এটা যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, হিসাব বিজ্ঞানের অঙ্কগুলি করতে আমাদের কাছে অনেক 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 ইজি মনে হবে, আর অনেক ইজি যদি এটা আমরা ভালো মতো বুঝে থাকি আর কি। হ্যাঁ, তবে না বুঝে থাকলে বারবার এই অংশটুকু দেখবে
এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এর উপর, এই বোঝার উপর তোমাদের হিসাব বিজ্ঞানটা নির্ভর করছে, যে তোমরা কেমন পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই অবশ্যই ভালো পারবে। এবং হিসাব বিজ্ঞান অনেক ইজি আছে, অনেক ইজি আছে, তোমরা একটু অধ্যবসায় করো। আমার নিয়মিত ক্লাস আমার এই যে কমার্স একাডেমি জয়পুরহাট ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে নিয়মিত যাবে, এবং অ্যাকাউন্টিং স্কুল আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে নিয়মিত আমি ভিডিও ক্লাসগুলি দিব, তোমরা দেখে অবশ্যই উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবে। তো অবশ্যই তোমরা ডেবিট কাকে বলে, ডেবিট কাকে বলে এবং ক্রেডিট কাকে বলে এই বিষয়টা তোমরা অবশ্যই জানবে। ডেবিট কি, ক্রেডিট কি, এটা অবশ্যই তোমরা অবশ্যই জানবে। আর অবশ্যই আমার সম্পদ মানে হিসাব সমূহ কত প্রকার এটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আমরা এখান থেকে আগামী ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আমার জন্য দোয়া করিও। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।